দর্শক দেখছেন স্টার নিউজ, আপনাদের সঙ্গে আছে আমি আব্দুর রউফ। বহুল আলোচিত রামিসা হত্যা মামলার রায় আজ, আর তা ঘোষণা করবেন ঢাকা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন। এর মধ্যে মামলার দুই আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে নেওয়া হয়েছে আদালতে। মাত্র 5 কর্মদিবসে বিচারিক কার্যক্রম শেষের মধ্যে দিয়ে দেশের ইতিহাসে দ্রুততম সময়ে রায় আসছে এই মামলায়। 19 মে রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাট থেকে 8 বছরের শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পরিবার ও প্রতিবেশীরা। গ্রেপ্তার হয় ওই ফ্ল্যাটের বাসিন্দা সোহেল রানা ও স্বপ্না দম্পতি। পরে নৃশংস এই ঘটনার বিচার দাবিতে উত্তাল হয় পুরো দেশ। দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 24 মে সোহেল স্বপ্নাকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। 1 জুন থেকে শুরু হয় বিচার। একদিনে 16 জনের সাক্ষ্য জেরা সম্পূর্ণ করে রেকর্ড গড়ে দেশের বিচার বিভাগ। রামিসা হত্যা মামলার রায়ের বিষয়ে আরও জানাতে মহানগর দায়রা জজ আদালত থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তাসলিম হোসেন রনি। আমরা রনির সাথে এখন যুক্ত হব। রনি, আপনার কাছে জানতে চাই যে কয়টা নাগাদ রায় হতে পারে, কি তথ্য আছে আপনার কাছে? রৌফ, আপনি জানেন যে আজকে রামিসা হত্যা মামলার রায় কার্যকরের কথা রয়েছে এবং এই রায় আজকে লেখা হয়ে গেলে আজকে এই রায়টি কার্যকর হবে। বিচার বিভাগের ইতিহাসে মাত্র 5 কার্য দিবসে 16 জন সাক্ষীর সমাপ্তি, যুক্তিতর্ক এবং আত্মপক্ষ শুনানির মধ্য দিয়ে এই রায় কার্যকর হবে এবং এই রায়ের ভিতর দিয়ে আসামির সর্বোচ্চ সাজা চেয়েছেন রাষ্ট্রপক্ষ এবং রাষ্ট্রপক্ষর এই চাওয়ার প্রেক্ষিতে আসামিপক্ষর আইনজীবী তাদের যাবজ্জীবন সাজা না চেয়ে আপনার তার ফাঁসির সাজা না চেয়ে যাবজ্জীবন সাজা চেয়েছেন। এবং অন্যদিকে বলতে গেলে বিচার বিভাগের ইতিহাসে আজকে প্রথম কোনো রায় হতে যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে এবং সেই জায়গা থেকে বলতে গেলে বলা চলে বিচার বিভাগের জন্য বাংলাদেশের ইতিহাসে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন হবে। মহানগর দায়রা জজ আদালতে আজকে সকাল 11টায় এই মামলাটির কার্য শুরু হবে এবং দুপুর 12:30টার মধ্যে আশা করি এ রায় সম্পন্ন হবে। রৌফ। রনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা একটু রামিসার গ্রামের বাড়ির দিকে যেতে চাই। মুন্সিগঞ্জ থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী শিহাব আহমেদ। আমরা শিহাব আহমেদের সাথে এখন যুক্ত আছি। শিহাব, আপনার কাছে একটু জানতে চাই যে মুন্সিগঞ্জে আসলে রামিসার স্বজনদের অবস্থা কেমন দেখছেন, তারা আসলে কি প্রত্যাশা করছেন, এবং সেই সাথে জানতে চাই যে তা প্রতিবেশী যারা আছেন তারা কি দাবি জানাচ্ছেন। রৌফ, আপনি জানেন আজ রামিসা হত্যাকাণ্ডের 19তম দিন এবং দেশের ইতিহাসে প্রথম কোনো ফৌজদারি মামলা যার বিচার কার্য মাত্র 4 কর্মদিবসের মধ্যে সম্পন্ন হয়েছে এবং আজকে 5ম কার্যদিবসের দিন এই রায়টি ঢাকার যে মহানগর দায়রা ও জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল রয়েছে সেখান থেকে ঘোষণা করা হবে এবং এই ঘোষণাকে কেন্দ্র করে রামিসার গ্রামের বাড়ির যে আত্মীয়রা রয়েছেন এবং এই এলাকার প্রতিবেশী যারা রয়েছেন তাদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস কাজ করছে। পাশাপাশি তারা বলছেন শুধু রায় ঘোষণা নয়, এটি যাতে দ্রুত কার্যকর হয় এবং এটি এই দেশের জন্য একটি দৃষ্টান্ত স্থাপিত হয়ে থাকে সেই প্রত্যাশা তারা করছেন। বিশেষ করে সকাল থেকে আমরা দেখছিলাম এই এলাকার শিশু যারা রয়েছেন স্কুলগামী, তাদের প্রত্যেকের সাথে একজন করে অভিভাবক তারাও স্কুলে করে তাদের শিশুদের নিয়ে যাচ্ছেন। অর্থাৎ তাদের মধ্যে এই ঘটনার পর থেকেই এক ধরনের আতঙ্ক কাজ করছে। তারা আসলে নির্বিঘ্নে সেই স্বাভাবিক সময়ের মতো আসলে যাতে ফিরে আসতে পারেন দ্রুত সময়ের মধ্যে, সে কারণেও আসলে তারা চাইছেন দ্রুত যাতে এই রায় ঘোষণার পর দ্রুত সময়ের মধ্যে সেটি কার্যকর হয়। রামিসার বাবা যিনি রয়েছেন হান্নান মোল্লা, তিনি মুন্সিগঞ্জের এই মধ্য শিয়ালদী এলাকায় তার গ্রামের বাড়ি হলেও তিনি ছোটবেলা থেকেই শেরপুরে সেখানে পড়ালেখা করেছেন এবং ব্যবসায়িক কাজে দীর্ঘ বছর ছিলেন। সেখানেও তার যে সকল
সহকর্মীরা ছিলেন, দীর্ঘদিনের সহপাঠীরা ছিলেন, তারাও কিন্তু এই মুন্সিগঞ্জের গ্রামের বাড়িতে রামিসার বাবার কাছে এসেছেন এবং তারা সহমর্মিতা জানিয়েছেন। গত শুক্রবারেও রামিসার বাবা এই যে দাফন যেখানে করা হয়েছে রামিসাকে মধ্য শিয়ালদী এলাকায়, সেখানে জিয়ারতে আসেন এবং সেদিনও তিনি প্রত্যাশা করেন যে শুধু রায় ঘোষণা নয়, এটি যাতে দ্রুত কার্যকর হয় এবং সর্বোচ্চ শাস্তি যেটি ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড, সেটি তিনি প্রত্যাশা করছেন। তো এই ছিল রৌফ মুন্সিগঞ্জ থেকে। শিহাব, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। মাগুরার আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার 1 বছর পেরোলেও এখনও কার্যকর হয়নি মামলার রায়। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইউনুস আলী। ইউনুস, শুভ সকাল। যেমনটা আসলে বলছিলাম যে আসিয়া হত্যাকাণ্ডের 1 বছর পেরোলেও এখনও মামলার কোনো সুরাহা হয়নি। আপনার কাছে জানতে চাই যে আসিয়া হত্যা মামলার রায় কার্যকরে বিলম্বনের কারণ হিসেবে আসলে কি বলছেন আইনজীবীরা? রৌপ, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাগুরার সহ সারা বাংলাদেশে আলোচিত 8 বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার যে শিকার আসিয়ার যে গ্রামের বাড়ি, মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রাম, সেই গ্রামে দাঁড়িয়ে আছি। আপনি দেখতে পাচ্ছেন যে এই বাসা থেকেই কিন্তু শিশু আসিয়া গত বছরের 1 মার্চ কিন্তু এখান থেকে তার বোনের বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে কিন্তু বের হয়। সেখানে 6 মার্চ কিন্তু সেখানে আসিয়ার বোনের যে শ্বশুর হিটু শেখ কর্তৃক আসলে ধর্ষণ শিকার হয়। ধর্ষণ শিকার হওয়ার সাথে সাথে প্রথমে মাগুরা সদর হাসপাতাল, তারপরে ফরিদপুর হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে 13ই মার্চ কিন্তু মৃত্যুবরণ করে। এই ঘটনার পরপরই আসিয়ার মা বাদী হয়ে মাগুরা সদর থানায় 4 জনকে আসামি করে কিন্তু একটি হত্যা এবং ধর্ষণ মামলা দায়ের করেন। এই মামলাটি কিন্তু আসলে 14 রায় দেয় বিজ্ঞ নারী ও শিশু আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়, আর মামলার যে প্রধান আসামি হিটু শেখ তাকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়। তো এই ওই একই এই মৃত্যুদণ্ডের 4 দিন পর কিন্তু এই মামলার নথি কিন্তু হাইকোর্টে ডেথ রেফারেন্সের অনুমোদনের জন্য কিন্তু পাঠানো হয় এবং হাইকোর্টে পৌঁছায় 4 দিন পর। সেখান থেকে হাইকোর্টে পৌঁছায় 4 দিন পর। সেখান থেকে 1 বছর মামলার রায় হওয়ার পরে এবং ডেথ রেফারেন্স পাওয়ার পরে 1 বছর কিন্তু হাইকোর্টে কিন্তু ওই মামলার অনুমোদন হয়নি। এই মামলা কিন্তু হাইকোর্টে আসলে বিচারাধীন, যার কারণে ইউনুস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী সময় আপনার সাথে আবার যুক্ত হব। ঝিনাইদহের কোটচাঁদপুরের সাফদারপুরে মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে রাজশাহী ও ঢাকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ বিষয়ে আরও জানাতে ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহজাহান নবীন। আমরা নবীনের সাথে এখন যুক্ত হব। নবীন, যেমনটা আসলে বলছিলাম যে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে, আপনার কাছে একটু জানতে চাই, জনভোগান্তি তো সৃষ্টি হয়েছে, এই ট্রেনটি আসলে সরিয়ে নেওয়া বা ট্রেনটিকে স্বাভাবিক অবস্থায় আনতে আইনি তৎপরতা কেমন দেখছেন, কি পরিস্থিতি দেখছেন বর্তমানে আপনি? রৌপ, আপনাকে ধন্যবাদ। আসলে আজকে ভোর 5:30টার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুরের সাফদারপুর এলাকার যে সাফদারপুর রেল স্টেশন, সেখানেই কিন্তু একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে এবং এই ট্রেনটি আমরা যেমনটি জানতে পেরেছি, স্টেশন মাস্টার বা এখানকার যারা আছেন তারা বলছেন যে খুলনা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন, যেটি সাফদারপুর স্টেশনে পৌঁছানোর পরেই কিন্তু লাইনচ্যুত হয়। এবং আমরা এই ঘটনাস্থলে এসে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে তেলবাহী এই লরিগুলো, মানে ট্যাঙ্কারগুলো আসলে রেলওয়ের যে লাইন সেখান থেকে কিন্তু একেবারেই ছিটকে পড়েছে। এবং আমরা এখানে এসে যেমনটি দেখছি যে রেলওয়ের যে লাইন, সেই লাইন কিন্তু একেবারে মানে এলোমেলো হয়ে গেছে। বলা যায় যে খুবই একটা খারাপ একটা অবস্থা আমরা এখানে এসে দেখছি। এবং এখানে এসে যারা উদ্ধারের কাজে যারা নিয়োজিত রয়েছেন তারা বলছেন যে খুলনা থেকে উদ্ধারকারী যে ট্রেন সেটি এরই মধ্যে রওনা হয়েছেন সাফদারপুরের উদ্দেশ্যে, এবং সেই ট্রেন আসার পরে উদ্ধার কাজ আসলে কখন নাগাদ শেষ হবে বা উদ্ধার কাজ কখন নাগাদ এটা শেষ করতে পারবেন তারা এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য তারা আমাদেরকে জানাতে পারেনি। এছাড়া আমি আরেকটু জানাতে চাই যে এই
মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে কিন্তু খুলনার সাথে ঢাকা এবং উত্তরবঙ্গের রেল যোগাযোগ কিন্তু এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। এই ছিল আমার কাছে সবশেষ রৌপ। নবীন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এবার জানাবো বাজেট 2026 ও 27-এর খবর। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশন বসছে আজ বেলা ৩টায়। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে আগামী 11 জুন 2026-27 অর্থ বছরের বাজেট প্রস্তাবনা উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 15 জনের মধ্যে পাশ হবে সম্পূরক বাজেট। সরকার ও বিরোধী দলের সদস্যদের আলোচনা শেষে 30 জুন বাজেট পাশ হওয়ার কথা রয়েছে। বাজেট অধিবেশনকে সামনে রেখে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পূর্ণ করেছে সংসদ সচিবালয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংসদ অধিবেশন আহ্বানের পর থেকেই এই প্রস্তুতি শুরু হয়। অধিবেশন শুরুর আগে সংসদের কার্যোপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত হবে। অধিবেশনকে সামনে রেখে সংসদ ভবনে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী থাকলেও প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশের করমুক্ত আয় সীমা অনেক কম। এই সীমা বাড়ানোর দাবি আছে মধ্যবিত্তদের পক্ষ থেকে। যদিও কর বিশেষজ্ঞরা মনে করেন সীমা বাড়ানোর চেয়ে কর ফাঁকি বন্ধে বেশি উদ্যোগ নিতে হবে। ন্যায্য কর নিশ্চিত করার পাশাপাশি কর দিতে সক্ষমদের আনতে হবে কর জালে। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। একদিকে জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধি এবং এর প্রভাবে বাজারে নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি, অন্যদিকে আয়কর, কেনাকাটায় ভ্যাট, যা উস্কে দিচ্ছে মূল্যস্ফীতিকে। সব মিলিয়ে মধ্যবিত্তের জীবন এখন চতুর্মুখী চাপে দিশেহারা। জীবনযাত্রার ব্যয় বাড়ায়, অধিকাংশ মধ্যবিত্তের মাস শেষ হয় কোনো সঞ্চয় ছাড়াই। এমন বাস্তবতায় নতুন সরকারের প্রথম বাজেট আসছে আগামী সপ্তাহে। বাজেটের সেই জটিল হিসাব নিকাশে নিজেদের প্রত্যাশার কতটুকু প্রতিফলন দেখতে চান মধ্যবিত্তরা? আয় বেশি তাদেরকে ট্যাক্স অবশ্যই একটু বাড়ানো উচিত, আর যাতে মধ্যবিত্ত তাদেরকে সরকার দেখানো উচিত, সরকার উচিত আরও কী কী খাতে ভর্তুকি দেওয়া যায়। প্রয়োজনীয় পণ্যগুলোর ক্ষেত্রে ব্যাটটা ছাড় দিতে পারেন। আর গভর্নমেন্ট ইচ্ছা করলে আরেকটু ছাড় দিতে পারে, আমাদেরকে একটু বেশি হয়ে যায়, একটু চাপাচাপিটা বেশি হয়ে যায়। যতই চাপাচাপি হোক তত ঘুষের হার বাড়তেছে। দুর্নীতিমুক্তভাবে দেশের টাকা দেশে থাকে এবং এটা যদি দেশের ভিতরে রোল ওভার হয় তাহলে কিন্তু আলটিমেটলি মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে। অন্তর্বর্তী সরকারের সময় 2026-27 ও 27-28 অর্থবছরের জন্য করমুক্ত আয়সীমা 3,75,000 টাকা নির্ধারণ করে দেয়। যদিও প্রতিবেশী ভারতে এটি 4 লাখ রুপি, যা আমাদের হিসেবে 5 লাখ টাকার উপরে। আরেক প্রতিবেশী নেপালে 5 লাখ রুপি পর্যন্ত মাত্র 1% আয়কর দিতে হয়। এদিকে পাকিস্তান ও মালয়েশিয়ায় ব্যক্তি আয়কর হার বাংলাদেশের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। কর বাড়ানো কমানোর এই গাণিতিক হিসেবের মারপ্যাচে মধ্যবিত্তের স্বস্তি আসবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাই যারা কর ফাঁকি দিচ্ছেন তাদেরকে কর জালের মধ্যে নিয়ে আসার পরামর্শ এনবিআর এর সাবেক এই চেয়ারম্যানের। এই টাকা বাড়ানো কমানোতে মধ্যবিত্তের খুব উপকার হওয়ার বা সুযোগ খুব একটা বেশি নাই। তার মূল্যস্ফীতি, তার দ্রব্যমূল্য, এগুলো তার সহনসীমার মধ্যে রাখতে পারাটা, তার একটা পারচেজিং পাওয়ার থাকাটা, সে যেন তার হাতে যেন কিছু পয়সা থাকে যে সে জিনিস কিনতে পারে। যদি অর্থনীতিতে যদি আয় বৈষম্য যদি না কমাতে পারি তাহলে এই অর্থনীতিকে চালানো মানে যে কোনো পলিসি নেওয়া খুব কঠিন। একদিকে রাজস্ব আদায় যেমন বাড়াতে হবে, তেমনি নতুন কর আরোপ যেন মধ্যবিত্তের উপর বাড়তি চাপ তৈরি না করে, সেদিকেও সরকারকে সতর্ক থাকার পরামর্শ অর্থনীতিবিদদের। মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যারা গত কয়েক বছরে বেশ চাপের মধ্যে ছিলেন, তাদের যাতে একটা স্বস্তিতে তারা থাকতে পারেন সেটা যাতে নিশ্চিত করা যায়, সেটাকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন বলে আমার মনে হয়। সমাজে আয় বৈষম্য যেমন কমাতে হবে, তেমনি কর সংগ্রহ ও ব্যয়ের ক্ষেত্রে সরকারকে আরও বেশি স্বচ্ছতা বজায় রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে নতুন করে আলোচনায় সরকার। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই প্রকল্প বাস্তবায়নে এবার বিশেষজ্ঞ টিম গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবিতে মাঠে সরব উত্তরাঞ্চলের মানুষ। রংপুরে সংহতি সভা করে নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানিয়েছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। বর্ষায় বন্যা আর শুষ্ক মৌসুমে খরা, তার বিরূপ প্রভাব তিস্তাপাড়ের জনপদে।
তাই নদীপাড়ের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। তবে আশ্বাসেই রয়ে গেছে সব বন্দী। গত বৃহস্পতিবার এই তিস্তা ইস্যুতে বৈঠক হয়। অংশ নেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ আরও অনেকে। ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে প্রকল্পের বিভিন্ন দিক পর্যালোচনার পাশাপাশি দ্রুত বাস্তবায়নের বিষয়ে হয় আলোচনা। এই সময়টায় আমরা খুব দ্রুততার মধ্যে করতে চাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী তাগিদ দিয়েছেন, জনস্বার্থে যার দরকার তিস্তা পাড়ের যারা বসবাস করেন তাদের জন্য, দেশের জন্য, সেটিকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। সরকারি এই উদ্যোগের মধ্যেই রংপুরে সংহতি সভা করেছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। সংগঠনের নেতারা বলছেন, বিদেশি অর্থায়নের অপেক্ষায় না থেকে নিজস্ব সক্ষমতায় প্রকল্প বাস্তবায়ন সম্ভব। অর্থের জন্য চীনের কাছেও চাই না, আমেরিকা চাই না, ভারত চাই না, ভিক্ষা চাই না। আমরা নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব। রংপুরের এই তিস্তার দাবি যদি এই বাজেটে না থাকে, বাজেট হওয়ার 7 দিনের মধ্যে, এই জুন মাসের মধ্যে রংপুর থেকে কিচ্ছু যাবে না। ব্যবসায়ী নেতারা মনে করেন, মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বদলে যাবে রংপুর অঞ্চলের অর্থনৈতিক চিত্র, ভাগ্য বদলাবে স্থানীয়দের। এই অঞ্চলে মানুষের যাতায়াত বাড়বে, এই অঞ্চল ট্যুরিজম হয়ে উঠবে, এই অঞ্চল অনেক দেশের বৈদেশিক মুদ্রা যারা ব্যবহার করে তাদের এখানে আনাগোনা বাড়বে। বাজেটে বরাদ্দ ও বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণার দিকেই তাকিয়ে আছেন তিস্তাপাড়ের মানুষ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত 2 বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে। দক্ষিণ লেবাননের নাভাদিয়ার জিবদিন এলাকায় গত 11 মে হামলায় নিহত হন সাতক্ষীরার শফিকুল ও নাহিদুল ইসলাম নাহিদ। বৈরুতের বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ দেশে আনা হয়। নিহতদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এভাবেই কান্নায় ভেঙে পড়েন লেবাননে নিহত শফিকুল ইসলামের স্ত্রী। হঠাৎ আমার মরণ হবে আর আমি হব লাশ, ফেসবুকে এমন পোস্ট করা নাহিদ সত্যি ফিরলেন লাশ হয়ে। শনিবার মধ্যরাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে ইসরায়েলি হামলায় লেবাননে নিহত শফিকুল ও নাহিদের মরদেহ। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়েন নিহতদের পরিবারের সদস্যরা। আগের দিনকে ফোন করে বলছে এখানে খুব অবস্থা খুব খারাপ, মানে সাইডে বোম পড়তেছে, কাকা কি হবে বলতে পারতেছি। ক্যামেরা বলতে কি তাহলে তুমি অন্য জায়গায় সরে যাও, তো বলতে কি সরে যাবো, কোনে কপালে যদি থাকে তাহলে আমি তো বাঁচতে পারবো না। মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ সময় তিনি নিহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং নিহত 2 প্রবাসীর পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মরদেহ পরিবহনের ব্যয় ছাড়াও নিহতদের পরিবারকে মোট 13 লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। লাশটা পরিবহনের জন্য, দাফন কাফনের জন্য আমরা অনুদান দেওয়া হয় সরকার থেকে 35,000 এবং বিশেষ অনুদান 50,000 টাকা দেওয়া হচ্ছে। এবং যেহেতু ওনারা রেজিস্টার্ড বিএমইটি কার্ড আছে, সকল ওনাদের তথ্য আছে, ওনারা 3 লাখ এবং 10 লাখ 13 লাখ টাকা করে ওনারা পরবর্তীতে পাবে। এই দুটো পরিবারের পাশে আমরা আছি, সব সময় থাকবো। লেবানন সহ বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলেও জানান শামা ওবায়েদ। শুরু হয়েছে যে আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে যে আমাদের নাগরিকদের পাশে থাকা, যে যেখানে আছে, যে দেশে যে অবস্থায় আছে, আমাদের নাগরিকরা যেন নিরাপদে থাকে এবং কোনো বিপদে যদি তারা পড়ে যায় তাদেরকে যেন আমরা ফিরিয়ে আনতে পারি, তাদের সকল সহযোগিতা আমরা করতে পারি, সেটাই আমাদের 1 নম্বর প্রায়োরিটি। এবং সেটাই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অ্যাম্বুলেন্সে করে নিহত শফিকুল ও নাহিদের মরদেহ পাঠানো হয় সাতক্ষীরায়। আইমন সাজিদ, স্টার নিউজ, ঢাকা।